বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে। দ্রুত বিচারের নির্দেশ ডক্টর ইউনূসের। 7 দিনে বিচার শুরুর ঘোষণা আইন উপদেষ্টার। নতুন আইনে কাজ করবে বিশেষ ট্রাইব্যুনাল। নারী নিপীড়কদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অযাচিত মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের শামিল, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ঢাকার জোরালো প্রতিবাদ। মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম। 17 কোটি করে ব্যয় দেখানো হলেও খরচ অর্ধেকেরও কম, জানালেন প্রেস সচিব। এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এবং কিছুক্ষণ পর ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনের স্বপ্ন আশ্রিতদের, সংকট থেকে উত্তরণের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ব্যর্থ হয়ে গেল চিকিৎসার সব আয়োজন, যেন ঝরে গেল ফুটে থাকা মাধুরীলতা। পৃথিবীর আলো পেরিয়ে অচিন দেশে পাড়ি জমালো মাগুরার আসিয়া। টানা 7 দিন মৃত্যুর সাথে লড়ে হার মানল 8 বছরের এই শিশু। বুকের ধনের এমন চলে যাওয়ায় কান্নায় থামছে না মায়ের। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান রাজনৈতিক দলের নেতারাও। দোষীদের সর্বোচ্চ সাজা দাবি তাদের। বৃহস্পতিবার সকালে একে একে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর। জমে মানুষের এই লড়াইয়ে চিকিৎসকদের একাগ্র চেষ্টায় প্রথম 2বার নিজের টিকে থাকার জানান দেয় সে। তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস বুঝি চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে। মায়ের অবুঝ মন যেন মানে না। গত কয়েকদিন ধরেই নারী ছেঁড়া ধনের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। শেষ পর্যন্ত ছোট মেয়েকে হারিয়ে অনেকটা দিশেহারা তিনি। আমার মনে যেরকম ব্লেডে কাটছে, গলায় ফাঁস দিয়েছে, ঠিক সেরকম বিচার চাই আমি আপনাদের কাছে। ওইরকম ফাঁসি দিয়ে যেন ওর মারে, ওইরকম যেন ওর ব্লেডে কাটে। আমার যে না আমার লোককে যে কষ্ট দিচ্ছে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই এরকম ফাঁস দিয়ে মোরা। শিশুটির মৃত্যুর খবরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক, বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। 5-10 বছর আগে আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো, তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না। এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া, এটাই ছিল আমাদের আবেগ। কিন্তু এরপরেও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই। সংকটাপন্ন অবস্থায় গত 7 মার্চ রাতে ঢাকা মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। নিষ্পাপ এক কোমল প্রাণকে বাঁচিয়ে তুলতে চলে সর্বোচ্চ চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না মাগুরার শিশুটিকে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে দ্রুত বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে তথ্য জানায়। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলার বিচার কাজ 7 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। চিরতরে ঝরে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের ফুটফুটে শিশুটি। কয়েকদিন ধরে নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল রাজপথ। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে শিশুটির মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পুরো দেশ। শোক জানিয়েছেন সরকার প্রধানও। যেন মুহূর্তেই থমকে গেছে সব। স্তব্ধ পরিবেশ উপদেষ্টা প্রেস সচিবের প্রেস কনফারেন্সেরও। জানালেন যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ে দুপুরে দ্রুত সংবাদ সম্মেলন ডাকলেন আইন উপদেষ্টা। শোকে বিমর্ষ সেই সংবাদ সম্মেলনের পরিবেশও। জানান 7 দিনের মধ্যেই বিচার শুরু হবে। 12-13 জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ
দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। উপদেষ্টা জানান, আগামী সপ্তাহের শুরুতে নতুন সংশোধনী আইন কার্যকর হবে। নতুন আইনে শিশু ও বলাৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। ওই স্পেশাল ট্রাইব্যুনাল মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য নেওয়া হয়েছে। বিচার শুরু হওয়ার পর 7 দিনের মধ্যে রায় দেওয়ার নজির আছে, তাই দ্রুত বিচার কার্যকর করা যাবে বলে আশাবাদী আইন উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মাগুরায় আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর পর যখন সংবাদটি এলাকায় আসে, তারপর থেকে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই শিশুটি কে একবার দেখার জন্য এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য কিন্তু তার পরিবার, স্বজন, গ্রামবাসী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ একবার ছুটে আসছে শিশুটির বাড়িতে। আমরা যখন যে বাড়িটাতে ঢুকছি দেখতে পাচ্ছি, এই বাড়িতেই কিন্তু এই শিশুটি বাবা মা, বড় বোন এবং ছোট ভাই সহ পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতে, এই বাড়ির উঠানে কিন্তু খেলাধুলা করতে এবং এই বাড়িতেই সে বসবাস কিন্তু। এই বাড়ি থেকেই গত 1 তারিখে কিন্তু তার বড় যে বোন, সেই বোনের বাড়িতে গিয়েছিল শিশুটি। সেখানে 6 তারিখে যে বুধবার 6 তারিখ বুধবার তার ধর্ষণের শিকার হয়। পরে তাকে মাগুরা এবং ফরিদপুর এবং পরে ঢাকায় তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে বিকেলে শিশুটি মারা গেছে এবং এই শিশুটি মারা যাওয়ার পর কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ বলছে এই ঘটনায়, এই পাশবিক নির্যাতনের পর যে শিশুটিকে ধর্ষণের পর যে হত্যার চেষ্টা করা হয়েছিল, যেই দোষী যারা আটক আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছিল, দ্রুত তারা বিচারের দাবি করছে, তারা দ্রুত ফাঁসির দাবি করছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে শিশুটির যে সর্বশেষ জানাজা হওয়ার কথা, প্রথম জানাজার যে পরিবার সহ এলাকাবাসী সূত্রে আমরা জানতে পেরেছি, প্রথম জানাজা হবে মাগুরার যে নোমানী উদ্যান, সন্ধ্যা 7টায় হওয়ার কথা রয়েছে এবং নোমানী উদ্যান সেজে যদি সঠিক সময়ে মরদেহ মাগুরাতে পৌঁছয়, সন্ধ্যা 7টায় নোমানী উদ্যানে তার জানাজা হবে এবং বাদ এশা তারাবির নামাজের পর তার যে এই শিশুটির যে গ্রামের পুরাতন বাড়ি সোনাইকুন্ডি গ্রাম, এই জাজিরা গ্রামের পার্শ্ববর্তী যে গ্রাম সোনাইকুন্ডি গ্রামে, সেই গ্রামে শিশুটির দাফন সম্পন্ন হবে বলে পরিবার থেকে আমরা জানতে পেরেছি। তো পরিবার সহ স্বজনরা কিন্তু তাদের একটাই দাবি যে এই ঘটনায় যারা দোষী, যারা গ্রেফতার হয়েছে তাদের যেন দ্রুত তদন্ত শেষে তাদেরকে যেন এই বিচার রায়, ফাঁসির সর্বোচ্চ রায় ফাঁসি দেয় এবং দ্রুত তা যেন কার্যকর করা হয়। তো এই ছিল মাগুরায় শিশু যে ধর্ষণের পর যে শিশুটি মারা গেছে, সেই শিশুটির বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাগুরায়। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ কয়েকটি সংগঠন। শিশু নির্যাতন বন্ধের পাশাপাশি নারীর অবাধ চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। বিগত সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের ঘটনা বেড়েছে বলে দাবি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের সংগঠনের। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্প্রতিক ধর্ষণ সহ বিগত সময়ে ধর্ষণে দোষীদের শাস্তি নিশ্চিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারী অধিকার আন্দোলন। মানববন্ধনে নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যক্রমগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ ও প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থীরা। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও নারীদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি জানান। এখানে বিচার নেই, তখনই আপনাকে খুঁটিয়ে দেখতে হবে যে কেন বিচার নেই।
আমাদের একটা ধর্ষণের বিচার, একটা মামলা যে এত দীর্ঘসূত্রিতা, এত বছরের পর বছর চলে আসছে, তার কোনো বিচার নেই। বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয়, এই কর্মকাণ্ডগুলোই যখন আমাদের সংবিধানে এবং পেনাল কোডে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িতই হচ্ছে না, তখন বিচারের আওতায় আমরা এটাকে কিভাবে আনবো? এদিকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধে 9 দফা দাবিতে মঙ্গলবারের গণপদযাত্রায় পুলিশের বাধা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে সংগঠনটি। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাটকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে, সেটা সংস্কার চাই। বিগত সময়ে দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ বেড়েছে বলেও মন্তব্য করেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃবৃন্দ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্যকে অযাচিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সমসাময়িক ইস্যুতে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে ভারতের মন্তব্য করা সার্বভৌমত্বে আঘাতের শামিল। সম্প্রতি সীমান্তে হত্যার ব্যাপারে বাংলাদেশ জোরালোভাবে প্রতিবাদ জানিয়েছে বলে উল্লেখ করেন মুখপাত্র। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল, সেইখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে। ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। তার সফর ঘিরে সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত থাকার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শও দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদন। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের উপর সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে, তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু, পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার।
তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ। এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আমলে দেশে মডেল মসজিদ নির্মাণ হয়েছে 560টি, যেগুলোর প্রতিটির খরচ দেখানো হয়েছে 17 কোটি টাকা। বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানালেন, এসব মসজিদ নির্মাণে এক একটির জন্য খরচ হয়েছে মাত্র 7 থেকে 8 কোটি। বাকি রাষ্ট্রীয় অর্থ লোপাট করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এই দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করেছে বলেও জানান প্রেস সচিব। দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় 560টি মসজিদ নির্মাণও করে তারা। দেখতে মনোরম ও নান্দনিক হলেও গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে মডেল মসজিদ নিয়ে দুর্নীতির খবর। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি মসজিদ নির্মাণে 17 কোটি টাকা খরচ দেখালেও প্রকৃতপক্ষে খরচ হয়েছে 7 থেকে 8 কোটি টাকা। মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা দ্রুত এই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি। একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, পর্যালোচনা করা হয় সাম্প্রতিক নানা বিষয়। আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান, বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এলসিডি থেকে উত্তরণ আগামী বছরই। এর মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা তার। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োল্যাটারাল মিটিং হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শিল্পপতি সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার কথিত বান্ধবীর প্রতিষ্ঠানে ঋণের অর্থ আত্মসাতের মামলা হয়েছে। জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণ দেওয়ার নামে 33 কোটি টাকা আত্মসাৎ এবং 190 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে সালমান এফ রহমান সহ 19 আসামির বিরুদ্ধে। এদিন শেখ পরিবারের আরেক সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক। কথিত বান্ধব হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতার অভিযোগ উঠেছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। 190 কোটি টাকার মানি লন্ডারিং এবং 33 কোটি টাকার আত্মসাতের ঘটনায় পৃথক 2 মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে, ভাতিজা সহ 19 জনকে আসামি করা হয়েছে। অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে ঋণপত্রের শর্তাবলী ভঙ্গ করে অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের নিকট ঋণ বিতরণের প্রাক্কালে কোনো প্রকার মর্টগেজ সম্পাদন না করে ঋণের কোনো টাকা পরিশোধ না হওয়া সত্ত্বেও ডেফারেল পিরিয়ড বারবার বৃদ্ধি করা হয়। এদিন প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হিলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে
প্রমাণিত হয়েছে। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডের আশপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা সহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হলো। রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। দেয়া হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়। বাজার মূল্যের চেয়ে কমে ডাল, তেল, দুধ, আটা সহ 19 ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পণ্যের দাম আরও কমানো যায় কিনা সেই দাবি জানিয়েছেন তারা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান জুড়ে।